জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। জাতীয় ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। ফখরুল ইসলাম আলমগীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে লিখিত বক্তব্য তুলে ধরেন। নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। কি বলে আইন, কি বলে এটা তো কোনো, দেখেন, পার্সোনালি আমার কারোর প্রতি অসন্তুষ্টি থাকতে পারে, কারোর প্রতি আমার ভালোবাসা থাকতে পারে, ইট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো আমার নাই। এই কারণে আমরা আমাদের মতামত ওইভাবে উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ে যেখানে দরকার কথা বলা যাবে আর কি। কিন্তু এই নিয়ে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে, এই নিয়ে বিরাট একটা সংকট হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু কেন মনে করতেছেন আপনারা, আমি বুঝতেছি না। কে বলেছে? আরে ভাই বলছে, সে বলুক, এটা পলিটিক্যাল পার্টি, সে তার মতামত বলতেই পারে। তারা তো সংসদ নির্বাচনও পিআর চাইছিল, রাজি হয়েছে তো এখন ইয়েতে। এখন বলেন, আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। আমরা বিশ্বাস করি যে সরকার এবং নির্বাচন কমিশন তারা সকল প্রস্তুতি গ্রহণ করছেন এবং মার্চ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষিত যে তার সময় আছে, তাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মাঠে থাকা বলতে আপনারা কি বোঝানো জানি না। আচ্ছা বলুন। হ্যাঁ, না, আমরা কোনো কর্মসূচি এখন যাব না। বেশি না, অনেক বেশি খবর রাখো না। এইটা ওকে জিজ্ঞেস করতে উত্তরটা দিক। ধন্যবাদ। আমি আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারি না। এখানে দাবি পেশের কোনো বিষয় নাই তো। দীর্ঘ 10 মাস 11 মাস যাবৎ প্রথমে 6টা সংস্কার কমিশনের সাথে আমাদের ধারাবাহিক দীর্ঘ আলোচনা হয়েছে এলডি হলে। তার মতামতের ভিত্তিতে, রিপোর্টের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনগুলোর চেয়ারম্যানদের, সভাপতিদের সদস্য করা হয়েছে, সভাপতি করা হয়েছে প্রফেসর আলী রিয়াজ সাহেব। এখানে কোনো দাবি নিয়ে তো আলোচনা হয়নি। সংস্কার কমিশনের কিছু প্রস্তাব এবং জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিছু প্রস্তাব এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমাদের মতামত, এগুলো আমরা লিখিত যেগুলো জবাব দিয়েছিলাম, তার প্রেক্ষিতে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনের উপরেই মতামত আহ্বান করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে। 23টা কার্য দিবসে দীর্ঘ 3 মাস ব্যাপী সেই দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে। সেটা 31শে জুলাই সমাপ্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা। তখন শেষ দিনে কেউ কেউ প্রস্তাব করলেন, 2টি রাজনৈতিক দল, এই জুলাই সনদ যেটা প্রণীত হয়েছে তখন পর্যন্ত উইথ নোট অফ ডিসেন্ট, উইথ ভিন্ন মত, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের, আমরাও কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো সংকলিত থাকবে এবং সেভাবেই জুলাই জাতীয় সনদ প্রণীত হবে। সেটা বাস্তবায়নের জন্য এবং তার আইনি ভিত্তি দেওয়ার জন্য তখন দাবি করলেন 2-1টি দল। তা আমরা তখন আলোচনার পর্যায়ে বললাম যে জুলাই জাতীয় সনদটা প্রণীত হোক, এটা স্বাক্ষরিত হবে, তবে এর আইনি ভিত্তি
এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা হতে পারে। তৃতীয় পর্যায়ে আরও আলাপ আলোচনা হলো। সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই জুলাই জাতীয় সনদের 84টি দফার মধ্যে যেভাবে আমরা ভিন্নমত দিয়েছিলাম, নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেই সমস্ত দফায় সকল রাজনৈতিক দল যারা ভিন্নমত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো দফাওয়ারি উল্লেখ করার জন্য আমরা আমাদের প্রস্তাব দিলাম এবং সেটা হলো। দফাওয়ারি সমস্ত ভিন্নমতগুলো আপনারা এই জুলাই জাতীয় সনদ, যেটা প্রিন্টেড কপি, এটাতে দেখতে পাবেন। প্রত্যেকটা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিএনপি নেতারা। 5 দাবিতে আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, স্মারকলিপি জমা দিয়ে কি বলছেন নেতাকর্মীরা? মাত্রই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার যে প্রতিনিধি যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, ইসলামী রাজনৈতিক দলগুলোর, তাদের সাথে কিন্তু বৈঠক করার জন্য তিনি মাত্রই ভিতরে প্রবেশ করেছেন এবং একই সাথে রয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জানতে পেরেছি যে মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই সাথে নভেম্বরের মধ্যে যে গণভোট আয়োজন এবং একই সাথে রয়েছে যেহেতু সম্প্রতি নির্বাচন কমিশনের যে একটি প্রস্তাবনা ছিল আরপিও সংশোধনী, সেই বিষয়ে কিন্তু দলগুলো তাদের মতামত জানিয়েছে এবং বলা চলে তারা কিন্তু 11টা থেকে নির্বাচন কমিশনের সামনে অপেক্ষা করছিল। বলা চলে প্রায় 2 ঘন্টা পর তারা নির্বাচন কমিশনে প্রবেশের সুযোগ পেয়েছে এবং শুরুতে একটি দাবি ছিল যে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সেটি দিতে চায়, যদিও কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল কিংবা আমরা দেখেছিলাম যে ইসি সচিব থাকার কথা ছিল, কিন্তু এইমাত্রই মূলত প্রধান নির্বাচন কমিশনার সহ ইসি সচিব তারা কিন্তু বৈঠকে অংশ নিয়েছে এবং এখানটায় আপনাকে জানিয়ে রাখি যে বলা চলে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি যারা রয়েছেন তথা সমমনা রাজনৈতিক দল যারা কিন্তু এই যে 5 দফা নিয়ে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন, 2 কক্ষেই পিআর তারা চেয়েছিলেন, যদিও কমিশনের পক্ষ থেকে সিএসি কিন্তু আগে বলেছিলেন এবং কমিশনের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছিল যে যেহেতু এটি চলমান পদ্ধতিতে পিআরটি নেই কিংবা আইনের মধ্যে সেটি দেওয়ার সুযোগ নেই এখন পর্যন্ত। এবং একই সাথে যেহেতু ঐকমত্য কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে যে গণভোটের বিষয়ে সেটি নির্বাচন আগে করার বিষয় কিংবা নির্বাচনের দিনও করতে পারে কিনা সে ব্যাপারেও কিন্তু কমিশনের আগেরকার যে বক্তব্য ছিল, হয়তোবা কমিশনের যে বৈঠকটি চলছে সেখানে হয়তোবা কমিশনের পক্ষ থেকে তেমন কিছু বলা হতে পারে যে কমিশনের সক্ষমতা রয়েছে, সেটি যদি সরকারের পক্ষ থেকে কিংবা নীতি নির্ধারণী জায়গা থেকে যদি সবুজ সংকেত আসে সেই ব্যাপারে হয়তোবা করা যেতে পারে। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যেহেতু পিআর এখানটায় আরপিও সংশোধনের মধ্যে 20তম অনুচ্ছেদটি রয়েছে যে দলীয় যদি কোনো কারণে জোটের যায় রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে কিন্তু একটি নিজের প্রতীকে যে ভোট করার যে একটি বিষয় ছিল সেটি কিন্তু এবারে আনা হয়েছে এই অনুচ্ছেদটি সংশোধন করে। তো এখানটা আমরা দেখেছিলাম যে কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই প্রতীকে একটা আপত্তি জানানো হয়েছিল, যদিও অন্যান্য দল জামায়াত ইসলামী সহ তারা কিন্তু সেই ব্যাপারটি চাচ্ছে, যেহেতু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে তেমনটি প্রস্তাবনা করেছেন। অন্য এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ, বৈঠক চলছে, আমরা পরবর্তীতে আপনাকে জানাবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। নিয়ম বহির্ভূতভাবে রাজুকের প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে করা মামলার সবশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ। দুদকের করা এই মামলায় ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তারা। আদালত সূত্রে জানা যায়, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে আলাদা 6 মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 23 জনকে আসামি করা হয়। দুদকের অভিযোগ, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে 30 কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগের মামলায় ট্রাইব্যুনালে 16তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 21তম সাক্ষ্যের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। গত 5 আগস্ট আশুলিয়াতে সংঘটিত নৃশংসতার বর্ণনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাক্ষী। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বৃহস্পতিবার। এই মামলায় গত 21 আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন
8 জন, তাদের মধ্যে শেখ আফজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার থাকা আসামিদের। চট্টগ্রামের রাউজানে বসতঘরে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয় 2 জনকে। দুপুরে র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়ার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় 9টি আগ্নেয়াস্ত্র, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়। টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। অভিযানে আটক করা হয় কামাল উদ্দিন ও সোহেল নামে 2 জনকে। র্যাব জানায় এসব অস্ত্র নানা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। এছাড়া রাউজানে এমন অনেক অস্ত্রের মজুদ রয়েছে বলেও জানায় র্যাব। রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা। তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল। এই 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 6 মাদ্রাসা শিক্ষার্থী সহ 7 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বুধবার বিকেলে জেলা শহরের ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মাদ্রাসা শিক্ষার্থী সাদিয়া খাতুন, রওজা আক্তার, জান্নাতুল মাওয়া, উম্মে তাইসান, নুসরাত নামে 2 জন এবং মাদ্রাসা কর্মী আলেয়া। মাদ্রাসা সূত্রে জানা যায়, 4 তলার ছাদ থেকে কয়েকজন শিক্ষার্থীর কাপড় বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। আলেয়া সেই কাপড় জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেন। এ সময় পাইপটি কাপড়ে লাগার সঙ্গেই সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তখন বিদ্যুতের তারে থাকা আগুন বাষ্পীয় হয়ে রুমের ভেতর থাকা ছাত্রীদের গায়ে লাগে। এতে 6 শিক্ষার্থী দগ্ধ হন। শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের 6টি পরিচালক পদ নিয়ে আইনি জটিলতা থাকলেও এরই মধ্যে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচন ঘিরে আগ্রাবাদে চেম্বার ভবনে চলছে ভোটারদের আইডি কার্ড বিতরণ ও ভোট গ্রহণের বুথ তৈরি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচতলায় 29টি বুথ হবে এবারের ভোট গ্রহণ। প্রায় 2 শতাধিক পুলিশ সহ আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে, আর বাইরে টহলে থাকবে সেনাবাহিনী। নির্বাচনে 6700 ব্যবসায়ী ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যাদের ভোটে নির্বাচিত হবেন 18 জন পরিচালক। আর ট্রেড ও টাউন গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 পরিচালক নির্বাচিত হওয়ার পথে থাকলেও আজ রিট মামলার চূড়ান্ত রায়ে নির্ধারিত হবে তাদের ভাগ্য। বাণিজ্য চুক্তি নিয়ে কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প শি জিনপিং বহুল প্রতীক্ষিত বৈঠক। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো যৌথ সংবাদ সম্মেলন না হলেও চীন থেকে বিরল খনিজ আমদানিতে 1 বছরের চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন, বেইজিং। তবে দ্রুতই 2 দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সইয়ের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি চীনের উপর আরোপিত শুল্ক 57% কমিয়ে আনার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি চীনের ফেন্টানিল জাতীয় পণ্যের ওপর 10% সম্পূরক শুল্ক কমানোর ঘোষণাও দেন ট্রাম্প। 2019 সালের পর এই প্রথম সরাসরি কোনো আলোচনায় বসলেন বিশ্বের সবচেয়ে বড় 2 বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ। অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নাসিম বাহাদুর নামে বাংলাদেশি এক শিক্ষার্থী। 27 বছর বয়সী নাসিম দেশটির ক্যান্টারবেরি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মাস্টার্সের ছাত্র ছিলেন। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শহর ডারউইনে গাড়িতে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। গাড়িতে করে হাইওয়ের বাইপাস পথে ডান পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা দেয়। মাথায় প্রচণ্ড আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন নাসিম। গেল বছরের সেপ্টেম্বরে পড়াশোনার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। থাকতেন স্থানীয় ডুরাক হাইটসে। ক্যারিবীয় অঞ্চলের 3 দেশ জ্যামাইকা, হাইতি ও কিউবায় তাণ্ডব চালিয়ে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে এবছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। এরই মধ্যে এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী এটি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে বাহামা দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। বৃহস্পতিবার রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে মেলিসার। মঙ্গলবার ক্যাটাগরি 5 মাত্রায় প্রথমে জ্যামাইকায় আঘাত হানে হারিকেন মেলিসা। এতে নিহত হন অন্তত 4 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে
57% অঞ্চল। যদিও এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার বিমানবন্দরের ফ্লাইট চলাচল। জ্যামাইকার পর হাইতিতে আঘাত হানলে এতে নিহত হন অন্তত 24 জন। ব্যাপক বন্যা দেখা দেয় সেখানে, বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। কিউবাতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দ্বিতীয় টি-20 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের। জয়ের সুযোগ থাকলেও ব্যাটারদের গাফিলতিতে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার লিটন দাসের দলের। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের বোলারদের প্রশংসা করেছেন তানজিদ হাসান তামিম। আমাদের যে বোলিং ডিপার্টমেন্টটা আছে, ওয়ার্ল্ড ক্লাস বোলিং ডিপার্টমেন্ট, আপনি যে উইকেটে দেখেন না কেন তারা কিন্তু অনেক কমের মধ্যে বিপক্ষ টিমকে আটকাই দিচ্ছে। আমরা যদি মিস্টেকের সংখ্যা কমাতে পারি তাহলে দেখবেন যে আমরা কিন্তু অনেক ক্লোজ ম্যাচ হারি, আপনি 10 রান 15 রান। তো আমরা যদি মিস্টেক আর একটু কম করতে পারি তাহলে হয়তো বা বড় ইভেন্টে এবং এশিয়া কাপের কথা যেটা বললেন, তাহলে আমরা ইজিলি মানে যে জিনিসগুলো চেস করতে পারতাম। শেষ করছি এখন যার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।